সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক বার্তা অনুষ্ঠানে। আপনারা জানেন, জনগুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এই অনুষ্ঠানে আমরা পর্যালোচনা করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। প্রিয় দর্শক, অর্থনীতির পাপ বলা হয় বেকারত্ব। বাংলাদেশে জুলাই বিপ্লব সংগঠিত হয় মূলত কোটা সংস্কার আন্দোলন ঘিরে। এই অর্থনীতির বড় পাপ যেটি বেকারত্ব, তার পেছনে কিন্তু বাংলাদেশের বেসরকারি খাত এই বেকারত্ব কমাতে কাজ করছে। বেসরকারি খাত অর্থনীতির বড় চালিকা শক্তি। বেসরকারি খাত বা ব্যক্তি খাত অর্থনীতির চালিকা শক্তি হলেও কোনো কারণে কোনো উদ্যোক্তা যদি বিপদে পড়েন, তার দায় কিন্তু তাকেই বহন করতে হয়। ব্যাংক, সরকার কিংবা কর্মী সবাই তার গলা চেপে ধরেন। এই উদ্যোক্তা কিভাবে এই খাত থেকে তখন বেরিয়ে যাবেন তার কোনো উপায় থাকে না। বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু কোনো বিশদ এক্সিট নীতিমালা নেই। আমরা একটু জানবার চেষ্টা করব একজন উদ্যোক্তা কি কি কারণে প্রস্থান চান বা রুগ্ন হয়ে পড়তে পারে তার ব্যবসা প্রতিষ্ঠান। আমাদের এই উদ্যোক্তার মধ্যে বিভিন্ন কারণে, প্রথম কারণ হয়তো ওভার ট্রেড, দ্বিতীয়ত বন্যা, তৃতীয়ত রাজনীতি অস্থিরতা, চতুর্থত বায়ার কর্তৃক ডিপ্রাইভ, ধরেন অর্ডার ক্যান্সেলেশন, এয়ার ফ্রেট, এবং পাশাপাশি নতুন শব্দ আমি যোগ করতে চাই, অনেক সময় দুর্বল ব্যাংকিং ব্যবস্থাপনা। অনেক সময় একজন উদ্যোক্তা কিন্তু ব্যাংকের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক মানে সার্ভিস না পাওয়ার জন্য কিন্তু বেশ বেকার দেয়। তো তখন একজন সৎ উদ্যোক্তা উনি কিন্তু টিকে থাকতে চেষ্টা করেন, প্রাণপণ চেষ্টা করেন। একটা সময় গিয়ে হয়তো উনি আর পারেন না বা পারা হয় না, তখন উনি কোনো ঋণ পান না, উনি এক্সপোর্ট করতে পারেন না, প্রোডাকশন করতে পারেন না, তখন উনি স্ট্যাক আপ হয়ে যান, তখন উনি দায় মুক্তি চান। তো এর মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। এর মধ্যে যখন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক তখন তাকে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত করে, তার যে টাকাটুকু আদায় করার জন্য বিভিন্ন স্টেপ থাকে। অনেক সময় ওই ধরেন মামলা করেন, তারপর পাশাপাশি আবার চেক রিজনাল মামলা করেন, বা এই প্রক্রিয়াগুলি চাপ প্রয়োগ করে ওনার থেকে টাকাটা আদায় করতে চান। আচ্ছা, এখন একজন অনেক উদ্যোক্তা আমি যে কারণগুলি বললাম, হয়তোবা সেই কারণগুলির জন্য যে কোনো একটা কারণ উনি স্ট্যাক আপ হয়ে গেছেন, কিন্তু উনি ব্যাংক থেকে যে আসল টাকাটা নিয়েছেন সেটা মনে প্রাণে ফেরত দিতে চাচ্ছেন। তো যেহেতু এখন সেই দিতে সদিচ্ছাটা কে আমরা অনেক সময় অবমূল্যায়ন করছি বা সুযোগ দিচ্ছি না। বাংলাদেশ ব্যাংক গত জুলাই মাসে একটি এক্সিট নীতিমালা দেয়, যেখানে বলা হয় কোনো উদ্যোক্তা চাইলে 10% ব্যাংক দায়ের পরিশোধ করে এককালীন এক্সিট নিতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, কোনো উদ্যোক্তা যদি রুগ্ন হয়ে পড়েন, এই 10% দায় পরিশোধ একসঙ্গে তার পক্ষে সম্ভব কিনা, আর এটি যদি তিনি পারেন তাহলে তিনি এক্সিট চাইবেনই বা কেন? বেসিক্যালি যে সার্কুলারটা ইস্যু হয়েছে আপনার এক্সিট, ন্যূনতম এক্সিট নীতিমালা হিসাবে, সেটা আসলে একটা পরিপূর্ণ একটা অকার্যকর একটা সার্কুলার। এটা আসলে কোনো কাজই হবে না, এটা কোনো ওয়ার্ক করবে না সার্কুলারটা। তো সেটাকে ইউটিলাইজ করার জন্য এবং কাজ করার জন্য, যাতে এই সার্কুলারটা আমাদের ঋণ গ্রহীতাদের কাজে লাগে এবং যারা সত্যি যারা ব্যবসা থেকে সম্মানজনকভাবে প্রস্তাব নিতে চায়, তাদের জন্য আমরা একটা প্রস্তাবনা দিয়েছি। আমরা ওনাদেরকে বলছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 1% ডাউন পেমেন্টে 15 বছরের একটা সুবিধা দেওয়ার জন্য, এবং যারা বড় ফ্যাক্টরি তাদেরকে 2% ডাউন পেমেন্টে 10 বছরের জন্য একটা যদি সময় দেওয়া হয়, তাইলে এই যারা ঋণ গ্রহীতা আছে তারা এক্সিট করতে পারবে, এক্সিট করতে সক্ষম হবে। কিন্তু আমাদের প্রস্তাবনার বিপরীতে আমি দেখলাম ওনারা সংশোধনী করেছে। এখানে শুধু একটা পয়েন্টকে তারা করেছে, গ্রহণ করেছে। সেটা হলো যে 1% এবং 2% যেটা চেয়েছি সেটা দেখে তারা 5% করেছে। আসলে আপনি দেখেন, আমরা বিভিন্ন সময় এই বিভিন্ন দেশের উদাহরণ দিই, বিভিন্ন উন্নত দেশের উদাহরণ দিই। এক্সিট পলিসি সারা পৃথিবীতেই এক্সিট পলিসি কিন্তু হইতে হবে ফ্লেক্সিবল, এবং এটা সহজে প্রস্থান করার মতো অবস্থা তৈরি করে দিতে হবে।
যদি আপনি সহজে প্রস্থান করার ব্যবস্থা না করেন তাহলে এক্সিট পলিসি কখনোই কাজ করবে না। এক্সিট পলিসি মানে কি নিয়ম আপনার কোনো যুক্তিসঙ্গত কারণে কোনো ব্যবসায়ী যদি আপনার ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে খুব সহজে বের হওয়ার জন্য তার জন্য কিছু পলিসি করতে হবে। কিন্তু এক্সিট পলিসি যদি এমন হয় যে এটা কেউই ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারোর জন্যই এটা সম্ভব না, তাহলে তো এক্সিট পলিসিটা বেসিক্যালি অকার্যকর হবে এবং 10 বছরে ব্লক করে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে। তো যদি পাট শিল্পের যৌবন ছিল আজ থেকে 60-70 বছর আগে, আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতিকে ধরে রাখছে গত 40-45 বছর ধরে। তো যেই শিল্পের অবদানে বাংলাদেশ আজকে দাঁড়িয়ে আছে, সেই শিল্পকে যদি সুযোগ সুবিধা দিয়ে আপনি ঠিক না রাখেন তাহলে তো এই শিল্প পাট শিল্প হবে। আর এই শিল্পটা যদি পাট শিল্প হয় তখন যদি আপনি সুযোগ সুবিধা দিতে আসেন তখন তো এই সুযোগ সুবিধা নেওয়ার কেউ থাকবে না। এই এক্সিট পলিসি নিয়ে ব্যবসায়ীরা সরব ছিল। তারা প্রায় 2 দফা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এ নিয়ে বৈঠক করে। সবচেয়ে বেশি সরব ছিল পোশাক খাতের উদ্যোক্তারা, কারণ এই খাতে দিন দিন রুগ্ন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। আমরা যদি পরিসংখ্যান দেখি, একসময় দেশে সচল পোশাক কারখানার সংখ্যা ছিল প্রায় 7,000, এখন তা কমতে কমতে কমে দাঁড়িয়েছে প্রায় 3,000-এর কাছাকাছি। কারণ পলিসি দ্বারা দিয়ে যায়, তারা কিন্তু ট্রান্সফার হয়ে যায়, তারা কিন্তু প্রমোশন পেয়ে যায়, গভর্নমেন্ট চেঞ্জ হয়। তো সব কিছু মিলে কিন্তু আসলে এই শিল্পকে নিয়ে যে প্রপারলি যে হোমওয়ার্ক করে কাজ করা দরকার, এটা এই পর্যন্ত হয়ে আসেনি। আপনি দেখেন এই গার্মেন্টস শিল্প একসময় খুব ছোট আকারে চলতেছিল। আপনি এটা ইতিহাসটা সাক্ষী দেয়, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটির মাধ্যমে কিন্তু মেইনলি গার্মেন্টস শিল্পের উত্থানটা শুরু হয়। কারণ ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি না হলে কিন্তু গার্মেন্টস শিল্পে আগাইতে পারতো না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় কিন্তু করা আছে। একমাত্র গার্মেন্টস সেক্টর, যেটাকে বলার সময় বলি যে আমাদের ফরেন কারেন্সির মূল লাইফলাইন, অর্থনীতির মূল লাইফলাইন, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন, কথাগুলি বলে যায়। বাট এই গার্মেন্টস সেক্টরকে নার্সিং করার জন্য কোনো স্বতন্ত্র মন্ত্রণালয় কিন্তু গড়ে ওঠে নাই। আমি মনে করি যে রুগ্ন শিল্প যে আপনি কথাটা বললেন, আপনার মনে থাকার কথা 2003 অথবা 4 বাংলাদেশে এর আগে একটা ফ্লাড হয়েছিল। ফ্লাডের কারণে অনেক মানুষ থেকে পানির সাথে বেশি গেছে, যার কারণে অনেকগুলি শিল্প কিন্তু রুগ্ন হয়ে গেছে। তারা কিন্তু রুগ্ন শিল্প সরকার থেকে ইফ আই নট রং 270টা লিস্ট করা হয়েছিল, 270টা ফ্যাক্টরি। এই 270টা ফ্যাক্টরি তাদেরকে যে সার্কুলার দিয়েছিল 1% ডাউন পেমেন্ট দিয়ে তারা বের হয়ে যাবে, এর মধ্যে মনে হয় 60 কি 70 জন বেরোতে পারছে, আর বাকি 200 জন রয়ে গেছে। তাদের লোন এখনো মাফ করা হয়নি, যেহেতু বাংলাদেশে ব্যাংকারাপসি অথবা এক্সিট প্ল্যান প্রপারলি দেওয়া হচ্ছে। বাংলাদেশে 178 দিন হরতাল, বাংলাদেশ সরকার পরিবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা, একটি স্বৈরাচারী সরকার ক্ষমতা থাকা, তার মধ্যে বাহিরের লোক যারা আছে তাদেরকে ব্যবসায়িক ফ্যাসিলিটি না দেওয়া, সব কিছু মিলে ইতিমধ্যে অনেক কিন্তু আবার রুগ্ন শিল্পে পরিণত হয়ে গেছে। এই তথ্য এখনো গভর্নমেন্টের পুরোপুরি কিন্তু নাই, বিজেপির কাছে কিছুটা আছে। 2 নম্বর যেটা, করোনাকালীন সময়ে কয়জন সার্ভাইভ করতে পারছে? করোনাকালীন সময়ে যে প্রবলেমগুলো হয়েছে, পেমেন্ট রিয়েলাইজ হয় না, ডিলে শিপমেন্ট নেওয়া, পেমেন্ট ডিলে আসা, এটার জন্য বাংলার যে গাইডলাইন আছে, ভাই এই গাইডলাইন দিয়ে তো আর দেশ চলা সম্ভব না। এখানে আপনাকে নেগোসিয়েশন করতেই হবে। অনেকের পেমেন্ট আসে না, বায়ার বলছে দিবে, কমিটেড দেয়নি, আপনি কী করবেন? এই টোটাল জিনিসটাকে নিয়ে যে বাংলাদেশে যেটা আপনি বলেছেন যে 7,000-এর মধ্যে 4,000-এর মতো গার্মেন্টস শিল্প ছিল, যে ইলেকশনকে সামনে রেখে আমরা একটা মিটিং হয়েছে যে অ্যাকচুয়ালি কয়জন এক্সপোর্ট করে। এই এক্সপোর্টের সাথে যারা বিজির ভোটাধিকার পাবে, আমি পরিসংখ্যানের জন্য বলছি, যাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স আছে, যারা হালনাগাদ ট্যাক্স পে করে, যারা কলকারখানা লাইসেন্স আছে, যারা ইউডি করে, এই 4টা ক্যাটাগরিতে ইউডি প্রত্যক্ষ আর পরোক্ষ ইন্টারপোর্টের মাধ্যমে করতে পারেন। এই জিনিসটাগুলি অ্যানালাইসিস করে দেখা গেছে মাত্র 1446টা ঢাকাতে যারা সরাসরি এক্সপোর্ট করে, অন্যরা হয়তো এক্সপোর্ট করে তাদের বিভিন্ন পেপারসের প্রবলেম। অ্যাকচুয়াল পরিসংখ্যান কোথায়? গত সরকার 16টি বছর টোটাল বাংলাদেশকে একটা মরিচিকার উপরে রাখা হয়েছে যে আমাদের এক্সপোর্ট কত হচ্ছে, এই ডাটা কিন্তু আমরা পাইনি। এক্সপোর্ট হচ্ছে হয়তো 10 টাকা, দেখানো হচ্ছে 30 টাকা। কী কারণে? দেশের উন্নয়নের জোয়ার দেখানোর জন্য, দেশের উন্নয়ন রোডম্যাপ দেখানোর জন্য। ঠিক সেম কাহিনী
কতগুলি ফ্যাক্টরি, এখানে গার্মেন্টস সেক্টর নিয়ে বলবো, অ্যাকচুয়াল যদি হিসাব করেন এক্সপোর্টের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ 3000-এর উপরে কোনো ফ্যাক্টরি হবে না। প্রিয় দর্শক, নাগরিক বার্তায় এক্সিট পলিসি আমরা আরও পর্যালোচনা করতে চাই, তবে একটি বিজ্ঞাপন বিরতির পর। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাগরিক বার্তা অনুষ্ঠানে। দর্শক, আমরা শুরুতে যেটি বলছিলাম যে এক্সিট পলিসি নিয়ে ব্যবসায়ীরা কয়েক দফা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক করলেও তাদের দাবিগুলো কিন্তু আমলে নেওয়া হয়নি। উদ্যোক্তারা বলছেন কেন্দ্রীয় ব্যাংক একটি দায়সারা গোছের এক্সিট পলিসি চূড়ান্ত করেছে। এর আওতায় কোনো রুগ্ন প্রতিষ্ঠানই তার এক্সিট নিতে পারবে না সহজে। ফলে ব্যাংক কিন্তু তার যে খেলাপি ঋণ বা দায় রয়েছে সেটি কিন্তু পড়েই থাকবে। অনেক উদ্যোক্তা কিন্তু এটিও বলছেন যে এই যে এক্সিট পলিসি যেটি করা হয়েছে এটি মূলত ইচ্ছাকৃত খেলাপি যারা এবং যারা দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছেন তাদেরকে উৎসাহিত করেছে। আমি মানে খুব অবাক যে একটা সার্কুলার করার আগে সে স্টাডিটা কে করবে, কাকে নিয়ে করবে। কারণ এটা তো অ্যাটলিস্ট একটা পরিসংখ্যান ডাটা, কারা কারা এক্সিট হতে চাচ্ছেন, এক্সিট পেতে চাচ্ছেন, তাদের পরিসংখ্যানটা নিয়ে তাদের সাথে বসে যুক্তভাবে ইজি এক্সিট দেওয়ার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়াটা বাঞ্ছনীয়। আমি মনে করি জাস্ট একটা দেওয়ার জন্য দেওয়া। আমি নিশ্চিত এই অগাস্ট 2023 থেকে শুরু করে এই যে আজকে মার্চ 2005 পর্যন্ত আমার মনে হয় একটা কারখানাও এক্সিটের জন্য এক্সিকিউশন করার সুযোগ তো নেন নাই। এটা একদম নেওয়ার কথা না। যাই, পরবর্তীতে পরিস্থিতিতে আমরা খুব আশাব্যঞ্জক ছিলাম। এখন যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আছেন বা অর্থ উপদেষ্টা আছেন বা যারা এখন এই ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো নীতি নির্ধারক আছেন, তারা হয়তো বা কোনো প্রভাব ছাড়া ওনাদের অতীত অভিজ্ঞতা এবং পারদর্শিতা দিয়ে এই ব্যাপারটা বাস্তবসম্মত করে আমি একটা এক্সিট প্ল্যান ওনারা আবার নতুন করে সার্কুলার দেবেন সেটা আশা করেছিলাম। কিন্তু এরপর গত অক্টোবর থেকে শুরু করে এখন যারা আছেন তাদের সাথে পর্যায়ক্রমে আমাদের যে বিজিএমইর প্রাক্তন সভাপতি ডক্টর রুবানা হক উনি সহ এবং আমাদের সহায়ক কমিটির বেশ কয়েকজন সদস্য তাদের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে পরপর 2-3 বার খুব ক্লোজলি এটা মিটিং করে একটা বাস্তবসম্মত এক্সিট প্ল্যানের জন্য অনুরোধ করেছিলেন। তা আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আজকে যে সার্কুলারটা পেলাম সেটাও একই। এখানে একদম নতুনত্ব কিছু নাই। জাস্ট দায়সারা মানে আইসুরসে আমাকে বলতেই হচ্ছে 5% অন বুক ভ্যালু এবং মেয়াদ যেটা আগে 2 বছর বা ম্যাক্সিমাম 3 বছর ছিল যা সেটাই। তো সেটাও দিয়ে আসলে আপনার কোনো লাভ হবে না। এক্সিট কতজন চাচ্ছেন, তাদের কয়েকটা ব্যাংকে কত শত কোটি টাকা কি পরিমাণ তাদের মানে ঋণ স্ট্যাক আপ হয়ে আছে, তার মধ্যে প্রিন্সিপাল কত, সেটা একটা স্টাডি করে, যেহেতু ব্যাংকগুলো যদি টাকাটা মানে ফেরত পায় এটা ব্যাংকের জন্য ভালো, অর্থনীতির জন্য ভালো। আবার পক্ষান্তরে যারা এক্সিট চাচ্ছেন তারাও একটা পেলেন। এই যে মামলা, তারপরে হামলা, তারপরে এগুলি থেকে অস্থিরতা থেকে বেঁচে এখন তারাও এই ট্র্যাক থেকে বেরিয়ে যেতে চাচ্ছেন। সুতরাং যারা পাট শিল্প করেছেন মানে পাট শিল্পে সেটা মানে একটা প্ল্যান ওয়াইজ অবশ্য করেছেন, তো ওটার আদলে ওটাকে মাথায় রেখে পাশাপাশি আমাদেরটা করা হোক। বাংলাদেশে উৎপাদনমুখী খাতে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে এসএমই খাত, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক যে এক্সিট পলিসি তৈরি করেছে তাতে এসএমই খাতের কথা একেবারে মাথায় রাখা হয়নি। উদ্যোক্তারা বলছেন তাহলে এই এক্সিট পলিসি কতটা কার্যকর হবে সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। একই সঙ্গে যদি এটি অর্থ পাচারকারী এবং ঋণ খেলাপিদের সহায়তা করে তাহলে প্রকৃত অর্থে যারা রুগ্ন হয়ে পড়েছেন তারা এই সুযোগ কিভাবে ব্যবহার করবেন। আমরা বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব দিয়েছি যে মূল ঋণের উপর
মূল ঋণের উপরে যেই মূল ঋণ যেটা হবে দ্যাট মিনস আপনার ক্যাপিটাল চার্জ ইন্টারেস্ট এবং আনচার্জ ইন্টারেস্ট এটাকে মাফ করে দিয়ে যে মূল যে ঋণ থাকবে মূল ঋণের উপরে আমরা মার্জিন দিতে রাজি আছি। কিন্তু এখানে দেখেন গভর্নমেন্ট যে নিয়মটা করেছে 10% এবং 2 বছর বা 3 বছরে পরিশোধ অথবা 5% 2 বা 3 বছরে পরিশোধ, এটা কিন্তু কোনো ঋণ খেলাপির পক্ষে এটা দেওয়া সম্ভব না। আপনি যদি বিচার করেন যে 10% টাকা যদি কেউ কাছে থাকে এবং 3 বছরে যদি কেউ এই টাকা পরিশোধ করতে পারে তাহলে তো সে ঋণ খেলাপি না, তাহলে তার অবস্থা ভালো। তাহলে এই সার্কুলারটা কিন্তু বেসিক্যালি করা হয়েছে আমার মনে হয় যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, যাদের কাছে টাকা আছে তারা আপনার 10% বা 5% টাকাও দিতে পারবে স্থিতির উপরে এবং 3 বছরে টাকা পরিশোধ করে দিতে পারবে। তাহলে তো জিনিসটা আসলে আমি এই জন্য বলতেছি যারা মূলত যারা সত্যি যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু এই সার্কুলার ব্যবহার করতে পারবে না। আমরা বিষয়টা নিয়ে অর্থ উপদেষ্টার সাথে দেখা করব এবং আমরা ওনাকে বলবো যে এই ন্যূনতম এক্সিট পলিসি যেটা আছে সেটাকে যাতে সহনীয় করা হয় এবং একটা ফ্লেক্সিবল এক্সিট পলিসি করা হয় যাতে মানুষ এই পলিসিটা ব্যবহার করে কিছু লোক সম্মানের সাথে ব্যবসা থেকে প্রস্থান করতে পারে। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের শাসন ব্যবস্থা বিগত দিনে বারবার প্রশ্নের মুখে পড়েছে। অন্তর্বর্তী সরকারের এই সময়কালে কেন্দ্রীয় ব্যাংক তার কার্যক্রম, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের বাস্তবতা বিবেচনা করে সেই পদক্ষেপ নেবে, সেটি কিন্তু সবার প্রত্যাশা। নাগরিক বার্তা এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।